স্বাগত। প্রথমেই শুভ ইংরাজি নববর্ষের শুভকামনা সবাইকে জানাচ্ছি। নতুন বছর ভালো কাটুক, সারা পৃথিবী ভালো কাটুক, সমৃদ্ধিতে কাটুক। অনেকদিন পর আবার আপনাদের কাছে এলাম। আজকে মূলত যে বিষয়ে আপনাদের কাছে এসেছি সেটা অনিকেত বাবুর পদত্যাগপত্র। মানে ডক্টর অনিকেত মাহাতো পদত্যাগ করেছেন, আপনারা সবাই জানেন, কারণ অনিকেত বাবু তার ফেসবুক পেজেতে সেই পদত্যাগপত্র একবারে প্রিন্টেড ছেপে দিয়ে দিয়েছেন। জেডিএফের জুনিয়র ডক্টর ফ্রন্টের যে ট্রাস্ট, সেই ট্রাস্ট থেকে পদত্যাগ করেছেন অনিকেত বাবু। দেখুন, পদত্যাগ অনিকেত বাবু করতেই পারেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে অনিকেত বাবু তার পদত্যাগপত্রকে বাণিজ্যিক করে যে বার্তা মানুষের কাছে দিতে চেয়েছেন, ঠিক সেই জায়গাতেই আমাদের বক্তব্য, আমাদের সেই নিয়েই কথা। পদত্যাগপত্রটা যদি খুব ভালো করে পড়া যায় তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন প্রতি ছত্রে ছত্রে অনিকেত বাবু নিজেকে খুব সৎ, নির্ভীক একজন মানুষ, যিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত এবং রাজ্য সরকারের বিভিন্ন দিকগুলোকে, খারাপ দিকগুলোকে তিনি তুলে ধরে একটা বিপ্লব করতে চেয়েছেন এবং গণতান্ত্রিক মতে তিনি বিশ্বাসী। সেটা ওনার পদত্যাগপত্রে না লেখা থাকলেও পদত্যাগ করবার পর যখন তিনি সংবাদ মাধ্যমে এসেছেন, ফেসবুকে তার বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ইন্টারভিউ যখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ঠিক সেই জায়গা থেকে আমাদের প্রশ্ন। প্রথমত একটা কথা বলে রাখি, যেটা ঘটবার সেটা ঘটেছে, মানে এটাই ঘটার কথা ছিল অনিকেত বাবুর পদত্যাগ। তার কারণ সারা পৃথিবীর ইতিহাস যদি দেখেন, লুটের টাকা বগরা বা কার দিকে লুটের টাকা, মানে কে দায়িত্ব নিয়ে রাখবেন, কে ভোগ করবেন বা কার হেফাজতে থাকবে, তা নিয়ে দ্বন্দ্ব যেমন ডাকাতদের মধ্যে, আর ডাকাতের থেকেও বেশি যারা মানুষকে ভুল বুঝিয়ে এইসব করে থাকেন, সেখানেও দেখতে পাবেন একটা দ্বন্দ্ব কাজ করে। দ্বন্দ্বর পর সংগঠন ভাঙে। প্রথমত আমার তো সেরকমই মনে হচ্ছে, তার কারণ অনিকেত বাবু ঠিক যে জায়গাগুলো দিয়ে নিজে সৎ এবং নির্ভীক বলার চেষ্টা করেছেন, আমি ঠিক সেই কথাগুলোতে আসি। প্রথমত, যে টাস্ক গঠন করা হয়েছিল, তার যে ঠিকানা লেখা হয়েছিল, সেই ঠিকানাটা কোথায়? একটা সরকারি ছাত্রাবাসের একটি ঘর। কোনোভাবেই একটি টাস্কের ঠিকানা সরকারি ছাত্রাবাসের একটি ঘর হতে পারে না। যাই হোক, সেটা দিয়ে প্রথমে টাস্ক তো গঠন হলো। তারপরে টাস্কের মেমোরান্ডামে যে কথাগুলো উঠে এসেছিল বা লেখা ছিল, যে জনহিতকর একটা কাজ করবে টাস্ক, রক্তদান শিবির করবে, স্বেচ্ছায় রক্তদান শিবির, যে রক্তদান শিবির মাধ্যমে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলো সমৃদ্ধ হবে, তাদের রক্তশূন্যতা তারা কাটিয়ে উঠতে পারবে, ক্যাটারাক্ট অপারেশন, সাধারণ মানুষ, গরিব মানুষ যাদের ছানি অপারেশন, তার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা বিনামূল্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে। তো ঠিকানাগত দিক থেকে যেমন টাস্কটি অবৈধ, ঠিক পাশাপাশি তার ভূমিকা, তার কাজের দিক থেকে সেটাকে খুব খারাপ বাংলা বা ভালো বাংলা যাই বলুন না কেন, ফেরেতবাজি ছাড়া আর কিছু বলা যায় না। কারণ এরকম কোনো জায়গায় আমরা দেখতে পাইনি যে এই টাস্ক মানুষের জন্য জনহিতকর কাজে ঝাঁপিয়ে পড়েছে। টাস্কের মূলত কাজ ছিল টাকা সংগ্রহ এবং পরবর্তীকালে সেটা সরকার বিরোধী আন্দোলনে সেই টাকাকে ব্যবহার করা। যাই হোক না কেন, দ্বিতীয়ত অনিকেত বাবু নিজেকে খুব সৎ। কেন সৎ বলছি? তিনি প্রমাণ করতে চেয়েছেন যেটা, যে তিনি তার যে জেডিএফের যে টাস্কের যে নতুন কমিটি গঠন হবে, সেখানে কিছু অসঙ্গতি তিনি দেখতে পাচ্ছেন, সেখানে কিছু প্রসেস, সেখানকার কিছু পরিকল্পনা, যে নতুন কমিটি গঠন হবে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগত অগণতান্ত্রিক কিছু ত্রুটি উনি দেখতে পেয়েছেন, যে ত্রুটি দেখার কারণে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বহুবার বলা সত্ত্বেও। তো প্রথমে যে কথাটা বলব সেটা হচ্ছে, উনি যদি সৎ হন তাহলে কতগুলো প্রশ্ন স্বভাবতই আসে। কারণ উনি ওনার বক্তব্যে বারবার আরজিকরের অভয়ার আন্দোলনের কথা উনি বলেছেন। দেখুন, অভয়ার মৃত্যুটা পৈশাচিক, বর্বরোচিত, এ ব্যাপারে সুস্থ মস্তিষ্কের মানুষ যারা, তারা প্রত্যেকে বলবেন এবং প্রত্যেকে সেটা স্বীকার করেন। আমরাও স্বীকার করি এটা বর্বরোচিত এবং এটা পাশবিক।
কোনোভাবেই সভ্য সমাজের সঙ্গে এটা মেলে না, বা সভ্য সমাজে এটা ঘটা কাম্য নয় বা হওয়া উচিত নয়। ঘটনা ঘটল। ঘটনা ঘটার পর প্রথমেই এই জেডিএফ, এই অনিকেত বাবু, আশফাকুল্লা রাইয়া, দেবাশিস বেরা, এই প্রধান তিন মুখ, তারা বাইরে এসে মিথ্যা প্রচার করতে শুরু করলেন। প্রথমেই বলতে শুরু করলেন যে এমন একটা জিনিস তারা তৈরি করলেন যে ঘটনাটাকে অতি বিভৎস একটা ঘটনাতে রূপান্তরিত করলেন মানুষের মনে পৌঁছানোর জন্য। সেখানে চরমতম মিথ্যেগুলোকে হজম করলেন, বললেন মুখ দিয়ে, এবং সত্যগুলোকে চেপে রেখে দিলেন। কি সেগুলো? প্রথমত যেটা বলা হলো যে পোস্টমর্টেম আরজি করা ঠিক হয়নি, বা পোস্টমর্টেমে প্রচুর অসঙ্গতি দেখা গেছে। অথচ দেখা গেল পোস্টমর্টেম তাদের ওখানকার যারা সেদিনে বিপ্লব করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাদের সম্মতিতেই পোস্টমর্টেম হলো। তারা ঠিক যেমন চেয়েছিলেন সেইভাবেই হলো। এবং অভয়ার পোস্টমর্টেম যে নীতি বিরুদ্ধ নয় এবং সেখানে কোনো অসঙ্গতি নেই সেটা জানিয়ে 5 জন পিজিটি সেখানে সই করলেন। সেটা এই আশফাকুল্লা রাইয়া, বা যিনি পদত্যাগ করেছেন, বা দেবাশিস বেরাও জানতেন। কিন্তু তারপরেও মঞ্চ বেঁধে একটা বিভৎস রূপ দেবার জন্য তারা এই কথাগুলো বলে বেড়ালেন। এবং এই পাশবিক নারকীয় ঘটনা বাংলার মানুষের কানে যখন এলো, এবং তারপর যখন এইসব ঘটনাগুলো আসছে, তখন বাংলার মানুষ সেটাকে নিয়ে ভাবতে শুরু করলেন। মানে বাংলার মানুষের মধ্যে তারা ঢুকতে শুরু করলেন। মিথ্যেগুলো ঠিক একই রকমভাবে বাংলার মানুষের মধ্যে ঢুকে পড়ল। আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটি হচ্ছে বিভৎসতা দেখানোর জন্য যে অভয়ের পা নাকি ডান পা 180 ডিগ্রি রোটেট অবস্থায় পড়েছিল, ঘুরে গিয়েছিল। মানে তার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে সেটা প্রমাণ করবার জন্য। এবং 150 গ্রাম সিমেন্টের গল্প শোনানো। যদিও একজন পিজিটি, তারা ডাক্তারি টার্মিনোলজি তারা খুব ভালো বোঝেন। পোস্টমর্টেম রিপোর্টে যে টার্মিনোলজি ইউজ করা হলো সেটা সাধারণ মানুষের হয়তো বোধগম্য হয় না, কিন্তু তাদের বোধগম্য হওয়ার কথা। সেটা আশফাকুল্লা রাইয়া, দেবাশিস বেরা, অনিকেত মাহাতো সহ বাকি যারা ছিল, কিন্তু তারা সেটা করলেন। তারা আবারও মঞ্চ বাঁধলেন, বা ওই বাঁধা মঞ্চে এসে আবার পুরনো গতে সেই মিথ্যেগুলোকে বাজারে প্রকাশ করতে শুরু করলেন যে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। কেউ বলতেই পারেন না অনিকেত বাবু তো এটা বলেননি, বা দেবাশিস বেরা তো এটা বলেননি, আশফাকুল্লা রাইয়া তো বলেননি। যিনি বলেছেন তিনি তার মতো করে বলেছেন। তাহলে তার প্রতিবাদ হলো না কেন? সত্যটাকে সামনে আনা হলো না কেন? সেদিন অনিকেত বাবু এই সৎ চরিত্র কোথায় ছিল? আজকে যে সৎ চরিত্রের কথা উনি বলছেন, বলে পদত্যাগ করছেন, তাহলে সেদিন এই সৎ ভাবনা, সৎ চিন্তা, সঠিক কথা বলা, সত্য কথা বলা, সত্যনিষ্ঠ একজন মানুষ সেদিন কোথায় ছিল? সেদিন কেন মুখ বন্ধ করে শুধু সরকার বিরোধী আন্দোলন, শুধু সরকারকে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারকে মেলাইন করবার জন্য সেদিন উঠে পড়ে নেমেছিল? পাশাপাশি যে রেনোভেশন কমিটি তৈরি হয়েছে, 12 তারিখে একটা রেনোভেশন কমিটি হলো, চেস্ট মেডিসিনের বিভিন্ন জায়গাকে রেনোভেট করতে হবে। সেই রেনোভেশন কমিটি 12 তারিখে কাজ শুরু করলেন, এবং 13 তারিখে কলকাতা পুলিশ চিঠি মারফত সুপারকে, এমএসবিপিকে, প্রিন্সিপালকে এবং সিবিআইকে চিঠি দিয়ে জানালেন যে রেনোভেশনটা বন্ধ রাখা হোক। কারণ যে জায়গায় এই ঘটনা ঘটেছে তার আশপাশের কিছুই পরিবর্তন এই মুহূর্তে করবার দরকার নেই, সেটা বন্ধ থাক। সেখানেও মিথ্যে। সেখানে আবার মিথ্যে প্রোপাগান্ডা মঞ্চেতে এসে বলা হলো যে সরকার এবং পুলিশ যৌথ উদ্যোগে প্রমাণ লোপাটের চেষ্টায় চেস্ট মেডিসিনের যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে ভেঙে ফেলে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে, বাথরুম সহ আরও বিভিন্ন জায়গা। যদিও এই রেনোভেশন কমিটির কাজের জন্য তারাই স্বাক্ষর করেছিলেন, তারাই বলেছিলেন রেনোভেশন করতে হবে, তাহলে সেই সত্যটাও বাইরে আশফাকুল্লা রাইয়ারা বা
এই মাহাতো বাবুরা তারা কেউ কিন্তু বললেন না। কেন বললেন না, এখানে একটা বড় প্রশ্ন। তো প্রশ্ন থাকবে, আমরা সেই কথাই আপনাদের সামনে বলতে এসেছি। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যে কথা বলছিলাম, সত্যগুলোকে সবসময় চেপে দেওয়া হলো। কিসের জন্য সত্যগুলোকে চেপে দেওয়া হলো? তার কারণ একটা মিথ্যে সরকার বিরোধী আন্দোলনকে একটা বিরাট জায়গা তৈরি করে দেওয়ার জন্য মানুষকে ভুল বোঝানো হলো। যত মানুষ এই মিথ্যা শুনছে, মানুষ ভাবছে যে সত্যি সরকারের এটা ভুল, সরকার এটা ঠিক করছেন না। রাত দখল হলো, অনেক কিছু হলো, অনেকের বাবুরা অনেক কিছু করলেন। অনেকের বাবুরা কিন্তু এখানে থেমে থাকলেন না। তখন আপনারা দেখেছেন গুটিগত এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেল, আমরা সে এনকে ডিজিটাল, কখনো অন্য কোনো চ্যানেলগুলো, আমরা প্রত্যেকবার এই কথা আপনাদের সাথে তুলে ধরেছি, সত্যটাকে তুলে ধরবার আমরা চেষ্টা করেছি। এখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে কথা আপনাদের বলছিলাম, রেনোভেশন কমিটিকে কাজ বন্ধ করতে সরকারি নির্দেশ দিলেন। তার প্রমাণ বহুবার আমাদের এনকে ডিজিটালের পর্দায় আপনারা দেখেছেন, আমরা সে প্রমাণ আপনাদের কাছে তুলে ধরেছি। এবং সেই চিঠি যার রেফারেন্স নাম্বার রয়েছে, সেই রেফারেন্স নাম্বার ধরে আমরা আপনাদের কাছে বলেছি, পড়ে শুনিয়েছি চিঠি। এখানেই অনেকের বাবুরা থামলেন না। পরবর্তীকালে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত, মূলত এনটিটির তমাল সাহার মারফত, এই ট্রাস্ট এবং তার টাকা, এগুলো আপনারা প্রত্যেকে জেনেছেন। সেখানে অন্যান্য মারফত যা আমরা খবর পেয়েছি, বিভিন্ন সংবাদপত্র বা আমাদের প্রতিনিধিরা যা আমাদের খবর এনে দিয়েছেন, সে খবর আরও মারাত্মক। লাখ লাখ টাকা, কয়েক কোটি টাকা সেখানে জমা পড়েছে অভয়ের জন্য, অভয়ের আন্দোলনের জন্য, সরকার বিরোধী আন্দোলনের জন্য। হতেই পারে গণতান্ত্রিক দেশ, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করেন এমন একজন মানুষ মাহাতো বাবু, ডক্টর মাহাতো। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে তার ট্রাস্টের নির্বাচন বা তার ট্রাস্টের নতুন কমিটি ফরমেশন হচ্ছে না বলে তিনি পদত্যাগ করলেন সেই ট্রাস্ট থেকে। নিজেকে অতি সৎ, অতি নির্ভীক, যে কথা বারবার বলছি, এবং অতি সত্যনিষ্ঠ প্রমাণ করার জন্য, আগুন খেকো বিপ্লবী প্রমাণ করার জন্য। গণতান্ত্রিক পদ্ধতি যদি মাহাতো বাবুরা মানতেন, তাহলে সে হুগলির কোন্নগরে বিক্রম সহ সেই কদিনে তাদের কর্মবিরতির জন্য, পেন ডাউনের জন্য, ফিল্ড ওয়ার্কের জন্য যারা মারা গেল, সেটা কোন গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে পড়ে? গণতান্ত্রিক পদ্ধতি মেনে ডাক্তাররা হরতালে গেলেন, স্বাভাবিক মানুষ চিকিৎসা পেলেন না। তিনি নিজেকে বামপন্থী বলে বিরাট একটা তকমা তৈরি করলেন। তারপর তিনি নিজেকে সৎ প্রমাণ করার জন্য অসৎ উপায়ে তৈরি, অসৎ কার্যের জন্য তৈরি একটি ট্রাস্ট, সেই ট্রাস্ট থেকে পদত্যাগ করার পর তিনি সেই পদত্যাগপত্রকে বাণিজ্যিক করলেন। তাহলে এটা কি গণতন্ত্র? ডাক্তারবাবুরা হরতালে যাবেন, সাধারণ রোগীরা হসপিটালে বিনা চিকিৎসায় মারা যাবেন, বা এই হসপিটাল থেকে সেই হসপিটাল ঘুরবেন। তো আমি জানি না অনিকেত বাবু এই ব্যাপারে কি বলবেন বা ভাববেন ভবিষ্যতে। বামপন্থী বামপন্থী করে লাফাচ্ছেন।
আমি জানি না বামপন্থা কোন দিকটা মেনে চলছে, তার কারণ আপনারা যেভাবে আন্দোলন করেছেন, যে প্রক্রিয়ায় আন্দোলন করেছেন, সেটা কি বামপন্থার সঙ্গে যায়? অনেক বিদগ্ধ বামপন্থী মানুষ আছেন যারা নিশ্চিতভাবে হয়তো আমার কথায় সম্মতি প্রদান করবেন, কারণ যেভাবে ম্যারাক বেলে, যেভাবে হই হুল্লোড় করে, যেভাবে প্রসাধনের সমস্ত কিছুর ব্যবস্থা করে আপনারা আন্দোলনে গেছেন, আন্দোলন করেছেন, যেভাবে আপনারা দিনের পর দিন বিভিন্ন বেসরকারি কর্পোরেট ফান্ডের টাকায় খাওয়া দাওয়া করেছেন, যেভাবে নাচ গান উপভোগ করেছেন, সেটা বামপন্থার ঠিক কোন সেকশনে পড়ে, বামপন্থী আন্দোলনের ঠিক কোন জায়গায় পড়ে, সেটা আবারও বলছি বিদগ্ধ বামপন্থী মানুষেরা এ ব্যাপারে নিশ্চিত ভবিষ্যতে রূপরেখা দেবেন। কারণ একেবারে বহাল তবিয়তে থেকে কোপ্তা কাবাব খেয়ে, বায়ো টয়লেট ইউজ করে যা যা করেছে সেটা বাংলার মানুষ সহ বাকিরা দেখেছেন। হ্যাঁ, বাংলাকে অনেকটা নিচে নামিয়েছেন, বাংলার মহিলারা সুরক্ষিত নন বলে অনেক কথা বলেছেন, যদিও বাংলার বাইরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো নিয়ে আপনাদের প্রতিবাদ করতে দেখা যায়নি। এবং আরজি করের আর এক ডাক্তারবাবু প্রশাসনিক পদে বহাল তবিয়তে ছিলেন, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন, আগুন খেকো বিপ্লবী। আজকে তিনি আইনের আওতায় এসে গেছেন। কিভাবে টাকা উঠেছে আপনাদের ট্রাস্টে, কিভাবে ট্রান্সফার হয়েছে টাকা, কত কত টাকা কোথায় দিয়েছেন, কিভাবে হিসাব দেখিয়েছেন, এবং যে হিসাবের কোনো সত্যতা নেই। কারণ অভয়ার মূর্তি যিনি তৈরি করেছেন, স্মারক মূর্তি যিনি তৈরি করেছেন, তিনি বলছেন যে না, আমাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়, অথচ আপনারা হিসাবে দেখিয়েছেন টাকা পয়সা দিয়েছেন। সেই দিন কি আপনার এই সত্যনিষ্ঠ মানসিকতা, নির্ভীক ইমেজ, সাহসী ব্যাপার স্যাপারগুলো প্রকাশ পায়নি? আসলে আপনার এই যে পদত্যাগ, সেটা একটা ক্ষমতার অলিন্দ থেকে সরে যাওয়া কারণ। ক্ষমতার অলিন্দে এতদিন ছিলেন, যারা নতুনভাবে কমিটিতে এলেন তারা আপনার পক্ষের নন, আপনার ফলোয়ার নন, অন্য কারোর ফলোয়ার। সুতরাং আপনি এই ক্ষমতা হাত থেকে চলে যাচ্ছে, এটা সহ্য করতে পারলেন না, পদত্যাগ করলেন। আসল সত্যটা এটা। এরপরেও আপনার আর একটা সত্যনিষ্ঠ মানসিকতার কথা জানিয়ে আজকে হয়তো প্রোগ্রাম এখানে শেষ করব, সেটা এরপরে অন্যান্য হসপিটালে আপনি পৌঁছেছেন আন্দোলনকে প্রসারিত করবার জন্য, এবং সেখানে গিয়ে আপনি কি বলেছেন? সেখানে বলেছেন যে আন্দোলন চালিয়ে যেতে হবে, তার জন্য যা পয়সা খরচা করতে হবে। অভয়ের বিরুদ্ধে আন্দোলন, অভয়ের পক্ষে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে বিধানসভা নির্বাচন পর্যন্ত। সে ক্লিপ বাজারে এসে মানুষ দেখেছে, সে ভিডিও প্রকাশ্যে এসেছে। সুতরাং আপনি গণতান্ত্রিক বা সত্যনিষ্ঠ বা সাহসী এ কথা কোনো জায়গাতেই মনে হচ্ছে না। আর প্রথমে যে কথা বললাম যে লুটের টাকা কার কাছে থাকবে,
কার ভোগ দখলে থাকবে, কে ব্যবহার করবে, তা নিয়ে যে দ্বন্দ্ব এবং যে দ্বন্দ্বের জন্য সংগঠন ছাড়তে হয়েছে বা সংগঠন ভেঙেছে, যে ইতিহাস, সেই ইতিহাস তো সবাই জানে। লুটের টাকা কেন বলছি, আপনারা কেউ কেউ হয়তো বলতে পারেন যে না, এটা তো অভয়ার আন্দোলনের জন্য বিভিন্ন জায়গা থেকে আমাদের ফান্ডিং করা হয়েছে। অভয়ার ঘটনাটাকে নিয়ে বাজারে যেভাবে মিথ্যা প্রচার করেছেন আপনারা, এবং মিথ্যা প্রচার করে বাংলার মানুষের আবেগকে যেভাবে লুট করেছে, তার প্রতিরূপ আপনাদের ফান্ডিং। যদি সত্যগুলো প্রকাশ্যে আসতো প্রথম থেকেই, যে না পোস্টমর্টেমের মতো হয়েছে এবং সেটা ঠিকঠাক, না 150 গ্রাম সিমেন্টের কোনো গল্প নেই, তার ডান পা 180 ডিগ্রি ঘুরে পড়েছিল না, চেফ ডিপার্টমেন্ট আর্জি করে রেনোভেশন কমিটিতে আপনাদেরই সই, এবং সরকার সেটাকে বন্ধ করেছে। সরকার প্রমাণ লোপাট করতে যায়নি। তাহলে বাংলার মানুষেরও মনে হতো না সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেছে এই ঘটনার, এই বিভৎস ঘটনার পরিপ্রেক্ষিতে। কিন্তু আপনারা সেটা না করে আপনারা সরকারকে মেলাইন করবার জন্য, সরকারকে বদনাম করবার জন্য, সরকারের নামে কুৎসা করবার জন্য আপনারা বিভিন্ন যে মিথ্যের জাল ছড়িয়েছিলেন, তাতে খানিকটা হলেও বাংলার মানুষ, বাংলার বাইরের মানুষ যারা বাংলার বাইরে থাকেন, কিছুটা হলেও তারা ভেবেছিলেন যে বোধহয় সরকারের সহযোগিতাতেই এই ঘটনা ঘটছে এবং যারা আন্দোলন করছে তাদের ফান্ডিং করা প্রয়োজন। সুতরাং ভুল বুঝিয়ে কারোর থেকে টাকা যদি নেওয়া হয়, ভুল বোঝানোর ফলে কেউ যদি দান করতে চান, তাহলে সেটা লুট ছাড়া কি? ভাবুন সবাই, নিশ্চিত ভাববেন। আমাদের এই চ্যানেল যারা দেখবেন, যারা প্রতিনিয়ত দেখেন, তারা নিশ্চিত তাদের মত প্রকাশ করবেন। কারণ আপনারা যদি মত প্রকাশ না করেন, তাহলে আমরা কতটা এগিয়ে যেতে পারছি, আমরা কতটা আমাদের পথে ঠিক, সেটা আমরা অ্যাসেস করতে পারি না। সুতরাং আপনারা যত বেশি কমেন্টসের মাধ্যমে, পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আমরা সবটা নিতেই প্রস্তুত, আমরা সবটাই নেব। এমকে ডিজিটাল সত্যের পথে ছিল, সত্যের পথে থাকবে। আজকে এই পর্যন্ত, আবারও আসবো। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।